রয়টারের সাথে একটা ইন্টারভিউ দিতে যে এনসিবির আহ্বায়ক আমাদের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম সাহেব একটা কথা বলছেন। কি বলছেন? যে ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে না, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। মানে উনি ভালো মনে করতেছে না। ওনার চিন্তাভাবনা হলো যে এরকম যদি আইন শৃঙ্খলা অবনতি থাকতে থাকে তাহলে যে শেষ পর্যন্ত নির্বাচনের সময় কি হবে। এটা কিন্তু উনি ওনার বক্তব্য বলছেন, এটা কোনো দলীয় বক্তব্য না, এবং উনি কোনো উপদেষ্টাও না। এখন একজন সাধারণ মানুষ হিসাবে উনি কথাটা বলছেন। আমি সাধারণ মানুষ এই জন্য বলবো যে এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন্স পার্টি কিন্তু এখনো নিবন্ধিত হয়নি, তাই না বন্ধুরা? যেহেতু নিবন্ধিত না, একটা অনিবন্ধিত দলের প্রধান হিসাবে বলতেই পারে। আমি বলতে পারি আমি নির্বাচন চাই। আপনি যিনি দেখছেন উনি বলতে পারেন না ভাই, আমি আগে সংস্কার চাই, বিচার চাই, দেশকে ভালো করে করতে চাই, গড়তে চাই, বলতে পারেন। অনেকে দেখি মন্তব্য করেন ইউনূস সাহেব সারা জীবন থেকে যাক, অনেকে মন্তব্য বলেন ইউনূস সাহেব মিনিমাম 5 বছর থাকুক, অনেকে মন্তব্য বলেন ইউনূস সাহেব অথর্ব, ইউনূস সাহেব চলে যাক। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ বলার অধিকার তো সবার আছে। এখন দেশ স্বাধীন। আমরা তো এমন না যে আমাদের মুখ তশিলাই করে দিয়েছে, আমি এই কথাটা বলতে পারবো না, আপনি এই কথাটা বলতে পারবেন না। কি গো, মিথ্যা বললাম? বলতে পারবেন, সবাই বলতে পারবেন, নাই তো বলছে। এখন এইটাকে নিয়ে জিলাপির পেঁচাইতেছে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা। কেউ কেউ বলতেছে নাহিদ কি প্রধান উপদেষ্টার থেকে বড় কেউ হয়ে গেল, যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় বলে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, যেখানে তার প্রেস সেক্রেটারি বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেখানে নাহিদ কেটা। আরে ভাই, নাহিদ কেটে গেলে আমজনতা, নাহিদের পাবলিক ধরেন না কেন? বলতেই তো পারে। আবার কেউ কেউ বলতেছেন নাহিদ আর প্রধান উপদেষ্টা আছে না, তারা এক, তারা এগুলো প্ল্যান করে করতেছে, জনগণের সাথে খেলতেছে। কই যাবেন ভাই, কত দেখি। এই হলো অবস্থা। দেশের সার্বিক পরিস্থিতি যে ভালো না এটা তো আমরা সবাই জানি। আপনারা দেখেন কতগুলো গ্যাঞ্জাম রেগুলার হইতেছে। আজকেও সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে 2 দলের মধ্যে মারামারি, একই দলের 2 গ্রুপ। আপনারা জানেন বিএনপির নাম বলা হচ্ছে, বিএনপি আছে এখন বিভিন্ন ঝামেলায়, কিন্তু বিএনপির উপর মহল থেকে তো এই ধরনের কোনো কথা বলা হয় নাই, এই তোমরা এগুলা করো, তোমরা এগুলা করো। তারা তো চেষ্টা করতেছে। খালি একটা না, এটা গেল দলীয় কোন্দল, এক দলের মধ্যে 2 ভাগে। আমি বিএনপির উচ্চ মহলে রিকোয়েস্ট করবো, আপনারা ভাই আরও কঠোর হন। যদিও আপনারা বিভিন্ন মানুষের বহিষ্কার করতেছেন, বিভিন্ন অসৎ কর্মীকে সাজা দিচ্ছেন, কিন্তু এ আরও বেগবান হইতে হবে, নইলে কিন্তু বিএনপির অবস্থা ভালো থাকবে না। এই সন্ত্রাসী, এই চাঁদাবাজি যদি বন্ধ করতে না পারেন, তাহলে মনে হয় না বিএনপির এমপি ইলেকশনে খুব একটা ভালো রেজাল্ট হবে। এটা গেল এক ধরনের পলিটিক্যাল সন্ত্রাসী। তারপরে আসেন সন্ত্রাসীরা যারা মগবাজারে পরশু রাত্রেবেলায় কিছু সন্ত্রাসী যে অস্ত্রবস্ত্র নিয়ে হামলা করতে গেছিল, তখন সেই আপনার কি বলে মসজিদ থেকে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে তাদেরকে ধরা হয়েছে বা মারা হয়েছে। হ্যাঁ, সিলেটে সেদিন গণ্ডগোল হয়েছে। মানে হইতেই তো আছে। একদিকে তো নাহিদ বলতেছে যে কথাটা, এটা কিন্তু ভাববার বিষয় আমাদের সবার। আমি বলতেছি না নির্বাচন পিছিয়ে দিবে বা নির্বাচন ডিসেম্বরে না হোক। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি যা যা ঘটতেছে, বা এই যে মব অ্যাটাক গুলশানে যেটা হইল, ওই যে এসটি ইমামের ছেলের প্রাক্তন ওয়াইফের বাড়িতে, এগুলো তো আসলেও দেশের জন্য মঙ্গলজনক নয়। আমি সেই প্রসঙ্গে নাইবা গেলাম, সেটা অন্য আলোচনা। এটা দেখবে রাষ্ট্র সরকার, এটা দেখবে স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা দেখবে আইন উপদেষ্টা, এবং এটা দেখবেন প্রধান উপদেষ্টা। তার দৃষ্টি আকর্ষণ করা উচিত। কারণ কি, উনি এই যে টকশোতে এসে বললেন না দেশে তো শান্তি বিরাজমান, আমি দেখতেছি। উনি কম্পেয়ার করেন শুধু 5ই আগস্ট থেকে এই পর্যন্ত। 5ই আগস্টের পরে যা হয়েছে এগুলো তো আপনি কাউন্ট করতে পারেন না। ওই মানে অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, তারপরে যেগুলো হয়েছে তখন কোনো কন্ট্রোলই ছিল না, পুলিশ ছিল না, আর্মি নামে নাই। এখন তো আর সেই অবস্থা নাই। মাননীয় প্রধান উপদেষ্টা জনাব
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি আপনার উপদেষ্টাদেরকে বলেন আরেকটু করা হইতে। এই ডেভিল হ্যান্ড করে তো কোনো লাভ হলো না। ডেভিল হ্যান্ড করে তো কিছু ছিচকা চোর চোরটা বা আওয়ামী লীগের কিছু লোকজনকে ধরা হয়েছে। এখানে তো আপনার গিয়া এই বড় বড় সন্ত্রাসীদের কেউ ধরা পড়ে নাই, বা পুলিশ সেইভাবে অ্যাক্টিভ হচ্ছে না কেন? প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না, পুলিশরা সময় নিচ্ছে, তারা একটা ট্রমা থেকে বেরিয়েছে। আর কতদিন স্যার, আর কতদিন এই ট্রমা থাকবে? আর কতদিন মানুষ আতঙ্কে বসবাস করবে? আইন শৃঙ্খলার কাহিনী বাদ দিলাম, এখন নাহিদ সাহেব যেটা বলছেন, নাহিদ সাহেব একদিকে ঠিকই বলছেন, কিন্তু নাহিদ সাহেবের এই বলাকে যদি আমরা কাউন্ট করি যে নাহিদ সাহেবের কথা ইলেকশন হবে না বা নাহিদ সাহেব বললে হবে, এগুলো কিন্তু ঠিক না। এগুলো কিন্তু ছাত্রদেরকে অ্যাকচুয়ালি আমি বলবো অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে জনগণের কাছে, যে তারা ডমিনেট করতেছে সরকারকে। যদিও সরকার বারে বারে বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই। বাইরে আসিফ, মাহফুজ এরা তো নাই, এদেরকে দেখছেন এখন ইদানিংকালে কোথাও যেয়ে বলছে এনসিপি লেগে কাজ করেন? নাই। এদের পিছনে কিন্তু একটা শক্তি কাজ করতেছে, সেটা কারা তাদেরই খুঁজতে হবে। আপনারা জানেন, আপনার ওই ইউনিভার্সিটির সামনে বাড়িধারায় যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে গত পরশু রাত্রে সার্জিস আলমের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, এই বিএনপির নাম ধরাই দেওয়া হয়েছে। আবার বিএনপির ছেলেরা বলতেছে আওয়ামী লীগের প্রলোভন করছে। ভাইরে, এখন তো আওয়ামী লীগের প্রলোভন রাস্তায় নাই, দৌড়ের উপরে আছে, মনে করতে কনসেপ করবো ভাই, ও কথা কোয়েন না। বিএনপির কিছু লোকজন আছেন, তারা বেসিক্যালি মানে থাকেই তো ভাই। ওই যে ফজলুর রহমান সাহেব একটা ইয়েতে বলছে যে ওনারা বিএনপির ছেলে পেলে 16 বছর ডান্ডাবেরি পয়রা ঘুরছে, এখন আসছে দেশে নতুনভাবে ছাড়া পাইছে বা স্বাধীনতা পাইছে, টুকটাক 10,000 5,000 টাকা চাঁদা তুলে, এটা কি খুব অন্যায়? এই কথাটা বলা ফজলুর রহমান সাহেবের ঠিক হয় নাই, এটা কিন্তু অন্যায়। কারণ আপনি একটা বাড়িতে চুরি করতে গেলেন, লক্ষ লক্ষ টাকা পাইলেন, আপনি 50 টাকা চুরি করে চলে এলেন, বলেন যে আমি তো এত টাকা নেই, আমি তো 500 টাকা নিয়ে চলে আসছি। আপনাকে পুলিশ মাফ করে দেবে? চুরি তো চুরি হইল। কাজে বিএনপির যদি উচ্চ মহল থেকে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, ফজলুর রহমান সাহেব তো আরেক বিতর্কে জড়াইছেন, আপনারা জানেন, সেটা নিয়েও ভিডিও করছে, দেখে নিন। আর উচ্চ মহল থেকে তো এগুলো বলা উচিত, উচ্চ মহল থেকে বলা উচিত খবরদার, যেখানে এই ধরনের গ্যাঞ্জাম করবা তাদেরকে শুধু বহিষ্কারই না, আমরা আরও অন্যরকম সাজা দিব, এবং ইউ উইল বি দ্য লিস্টেড। যদি বিএনপি কখনো পাওয়ারে আসে, তোমাকে লিস্ট করে রাখলাম, তাহলেই ভয় পাবে, নাহলে ভয় পাবে না। এই ছাত্রদের পিছনে দেখেন আরেকটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, নূর ইসলাম নূর, যিনি বিকাশ নূর নামে পরিচিত। উনি একটা ইন্টারভিউ বলছেন, উনি বোধহয় ইউরোপে আসছেন। ইউরোপের কোন দেশে আসছেন যদি জানতাম, আমি তো দেখা করতাম। ওনার আমার খুব দেখার শখ, আল্লাহর কসম দেখা করতাম। উনি যে দেশে থাকুক, আমি তো ইউরোপে আছি, দেখা করতাম, ওর সাথে একটা সেলফি তুলতাম, তো এবার আপনাকে দেখাইতাম যে আমি নূর ইসলাম নূরের সাথে সেলফি তুলছি। অনেক বড় নেতা তো, যদিও অনেক বড় নেতা, কিন্তু সেই বড় জায়গায় যাইতে পারে তার নেচারের জন্য। উনি দেখেন আজকে এই ইউরোপের কোথাও থেকে একটা ইন্টারভিউ দিচ্ছে, তার দলের লোকদেরকে 10 কোটি টাকা করে অফার দিতেছে, একটা করে এমপি বানাইব করে লয়ে দিতেছে এনসিপির লোকজন। 10 কোটি টাকা এক একজনের নিয়ে যেতেছে এবং এমপি বানাবো, মানে এমপি ভাবলো এনসিপির পকেটে 300 এমপি আছে। এটা কি তাই? এই নুরুল ইসলাম সাহেব, তাই এনসিপি 300 সিটে পাস করবো যে আপনাদের 10টা দিয়ে দিব? এই যে কথাগুলো বাজারে রটাইতেছে এনসিপির বিরুদ্ধে, এগুলো তো এনসিপির জন্য অমঙ্গল। যদিও আজকে নাহিদ সাহেব একটা ভালো কথা বলছেন যে আমরা টাকা কোথায় পাই, টাকা তারা পায়, তাদেরকে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিগণ সাহায্য করতেছে, পরিষ্কার বলে দিছে। তাহলে আপনি যদি বলেন ধনাঢ্য ব্যক্তির নাম বলেন, ভাই আপনার বলবো কেন? হ্যাঁ, আপনি কেন? তারা বলবে জায়গা মতো, নির্বাচন কমিশনে বলবে, দরকার দুদকে বলবে। আপনি ইউটিউব করেন, আপনি করেন আমাদেরকে টাকার হিসাব দিতে হবে, হইলে বাড়ি ভাড়া করতে পায়, এত টাকা দিয়ে কেমন অনুষ্ঠান করে, পরিষ্কার বলে দিচ্ছে আমরা সাহায্য নিতেছি। এবং আরেকটা কথা বলছে, আমরা গণচাঁদা তুলব, এইটা একটা ভালো বুদ্ধি। যাই বলেন ভাই, আমার মনে হয় যদি এই মুহূর্তে এনসিপি গণচাঁদা তুলতে চায়, রিক্সাওয়ালারে তো আমরা 10 কোটি টাকা দিয়ে দিতে পারবো, 10 টাকা 20 টাকা করে দিয়া, নর্মাল পাবলিক দিবে, ধনাঢ্য ব্যক্তিরা দিবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এবং এটা করে দেখ, এটা একটা ভালো বুদ্ধি।
আমি মনে করি এটা একটা ভালো বুদ্ধি। এই সমস্ত ভালো কাজ করেন। আপনি যদি গণ চাঁদা তুলেন তাহলে তো মানুষ জানলো যে আপনারা একটা ফান্ড ক্রিয়েট করতেছেন। গণ চাঁদা তুলে মানুষ যদি সিনেমাও বানাইছে এক পুলা ঢাকা ইউনিভার্সিটির, তো গণ চাঁদা তুলে যদি সিনেমা বানানো যায় তো গণ চাঁদা তুলে পলিটিক্স করা যায় না? 100 বার করা যায়। এই সমস্ত ভালো কাজ করে একটা ভালো কাজ আজকে আপনারা করছেন বা নামছেন এই রোজার সময়। আপনারা পাইকারি মূল্যে দ্রব্য বিক্রি করতেছেন। তার মানে বন্ধুরা অনেকে জানেন কিনা জানি না, ওনারা পাইকার দোকান থেকে যে মূল্যে জিনিসটা কিনে আনবো সেই মূল্যেই তারা বাজারে ছেড়ে দিবে। এনসিপির ছেলেপেলেরা সমন্বয়করা বিভিন্ন জায়গায় এটা শুরু করছে, বোধহয় বা শুরু করবে। আমি নিউজ দেখলাম। অনেক মহতি এটা উদ্যোগ। কারণ যদিও সরকারের টিসিবির গাড়ি যায়, সেটা মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো, ওখানে নিয়ে যায় 5 জনের খাওয়া, মানুষ আসে 5,000। ওরাই বা কী করবে? এরকম যদি এনসিপি এখন রাস্তায় রাস্তায় বা মহল্লায় মহল্লায় দোকান করতে পারে যে আলুর দাম বাইরে যদি 10 টাকা হয় তাহলে আমার এখানে 8 টাকা, তার কারণ বাইরে 10 টাকার মধ্যে যে ভদ্রলোক 8 টাকা দিয়ে কিনে আনছে সে 2 টাকা লাভ করবে, এনসিপি কোনো লাভ করবে না। এটা করেন, ছড়াইয়ে দেন। শুধু ঢাকায় সীমাবদ্ধ রেখেন না, পুরো দেশে ছড়াইয়ে দেন। জিনিসপত্রের দাম এই সরকার কিন্তু, আমি যতদূর বাজার খবর নিছি বাংলাদেশে বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে কথাবার্তা বলে জিনিসপত্রের দাম গত রোজার চেয়ে এই রোজা স্থিতিশীল আছে। সোয়াবিন তেল বাদ দিলে, সোয়াবিন তেল নিয়ে একটু কমপ্লেন আছে, কিন্তু পেঁয়াজ একজন বললো সত্য মিথ্যা যায় না, আপনারা যদি পারেন একটু কমেন্টে জানান আমি কি ভুল বললাম না ওরা আমাকে ভুল ইনফরমেশন দিল। এখন নাকি পেঁয়াজ 40 টাকা 50 টাকা করে কেজি পাওয়া যাচ্ছে, যেটা কম্পারেটিভলি গত বছর নাকি 450 টাকা ছিল। আমার যদিও বিশ্বাস হয় নাই। প্লিজ আমার একটু লেখা জানাবেন গত বছর পেঁয়াজ কত ছিল রমজানে, আর এই বছর পেঁয়াজ কত। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফিজ।